কড়াইয়ের গায়ে খুন্তিটা আজ একটু বেশি জোরেই নাড়ছে। ছাদে কাক বসতে পারছে না। যদিও এটা প্রতিদিনেরই ঘটনা। একদিকে স্কুলের ইউনিট টেস্টের খাতা দেখা, তার পাশাপাশি মাধ্যমিকের খাতা দেখা, সঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গার্ডের ডিউটি, পাশাপাশি তারও খাতা দেখার ব্যবস্থা। স্কুলের কাজের সঙ্গে সংসারের কাজকর্মের চাপ, সব মিলিয়ে ব্যস্ততার চূড়ান্ত অবস্থা নীলার। এর মাঝে পোয়াতি মেয়ের মতো বাঙাল স্বামীর খাবারের আবদার একদিন এক এক রকম। আমার মা এটা ভালো রাঁধতো, আমার মা ওটা ভালো রাঁধতো। মায়ের হাতের অমুক তরকারিটা আজও আমার মুখে লেগে আছে। মা চলে যাওয়ার পর থেকে অমুক জিনিসটা আর খাওয়া হয় না। এসব প্রায় প্রতিদিনই শুনতে হয় স্বামী স্বরূপের থেকে নীলাকে। মায়ের হাতের লাউ চিংড়ির কথা মনে পড়ায় আজ বাজার থেকে 500 কোচা চিংড়ি আর একটা তিলে লাউ কিনে এনেছে স্বরূপ, লাউ চিংড়ি খাবে বলে। আর তাতেই নীলার মেজাজ উঠেছে পঞ্চমে। রান্নাঘর থেকে রাগে গজগজ করে বলে চলেছে, আমার দিকে কারোর নজর নেই, স্কুলের কাজ সামলাবো না সংসার, একা হাতেই আমাকে সব করতে হয়, কেউ তো সাহায্য করার নেই। কি কুক্ষণে যে বিয়ে করেছিলাম কে জানে। রূপের মোহে গলে গিয়ে প্রেমে পড়ে আজ আমার এই দুর্গতি। বিয়ে আবার মানুষই করে। গজগজ করতে করতে বেশ চিৎকার করে এক নাগাড়ে রান্নাঘর থেকে কথাগুলো বলে চলে নীলা। নীলা আর স্বরূপ স্কুলে পড়ার সময় প্রেমে পড়ে। তারপর স্বরূপের চাকরি হতেই দুবারের সম্মতিতে বিয়ে। বিয়ের পরের বছরই স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে শিক্ষিকার চাকরি পায় নীলা। তার 1.5 বছর পর তাদের মেয়ে হয় টিনা। স্বরূপ আর নীলা সমবয়সী হওয়ায় ওদের খুনসুটিটা একটু বেশি। নীলাকে রাগাতে স্বরূপের বেশ ভালোই লাগে। বিয়ের এত বছর পরেও ওদের প্রেমে মরচে ধরেনি। দুজনের বয়স হলেও ছেলে মানুষেরা দুজনের মধ্যে এখনও বিদ্যমান। তবে স্বরূপের মধ্যে সেটা একটু বেশি। তাই ইচ্ছে করেই ও এমন কাজ করে যাতে নীলা রেগে যায়। তবে নীলা রেগে গেলে স্বরূপ কিছু বলে না, শুধু হাসে আর মজা দেখে। আর স্বরূপের দোসর হয় মেয়ে টিনা। দুজনে মাঝে মাঝে দু একটা ফোড়ন কেটে নীলাকে আরও রাগিয়ে দেয়। দুজনেই চাকরি থেকে রিটায়ার্ড হলেও তারা পুনরায় চাকরিতে বহাল হয়েছে সরকারের নতুন নিয়ম অনুযায়ী। মা ছেনে কি একটা বলতে গিয়ে একবার মুখ ঝাপটা খেয়েছে, তাই ভয় আর কিছু বলতে চায় না স্বরূপ। মেয়ে টিনাও বাবার পক্ষ নিয়ে কথা বলতে গিয়ে একবার বকুনি খেয়েছে, তাই সেও চুপ। কিন্তু বাপ মেয়ে সকলে নীলার এই রাগ মিশ্রিত ভালোবাসাটা বেশ উপভোগ করছিল। সোহাগ করে স্বরূপ বলল, আমি বেছে দেব চিংড়িটা। শুনেই আরো তেলে বেগুনে জ্বলে গেল নীলা। চিৎকার করে বলে উঠল, থাক, অনেক করেছ, আর আমার প্রতি মায়া দেখাতে হবে না। যেমন বাপ তেমন মেয়ে। এত বড় মেয়ে যদি মাকে একটু হাতে হাতে সাহায্য করে। এই বয়সে আমি মায়ের সাথে সাথে কত কাজ করতাম, আর উনি বাপ সোহাগী হয়ে বসে আছেন। মেয়েকে বকছে দেখে স্বরূপ বলে উঠল, আহা, ওকে বকছো কেন? ও আবার কি করলো? স্বরূপের কথা শুনে নীলা বলল, না না, ওকে বকবো কেন? সোহাগ দিয়ে আগলে রাখো। কলেজে পড়ছে, এখনো বাড়ির একটা কাজও করতে জানে না। পরের বাড়িতে যখন যাবে তখন দেখবে মজা। একটু চুপ করে আবার শুরু করলো নীলা, সব বুঝি, বুঝলে, সব বুঝি। পেয়ে গেছো তো আমাকে, তাই করিয়ে নিচ্ছ। পড়তে অন্য মেয়ের পাল্লায়, তাহলে বুঝতে কত ধানে কত চাল। আমার প্রতি যদি তোমার মায়া থাকতো তাহলে তুমি চিংড়ি মাছটা আজ আনতে না। জানো তো আমার পরিস্থিতি, আমার ব্যস্ততা, তাও যখন তোমার নজরে পড়ে না তখন দরকার নেই। নিজের কাজ করো, যাও, অফিসের জন্য তৈরি হও, খাও দাও, অফিস যাও। আমার কি হচ্ছে, কি করে হচ্ছে, সেসব তোমার জানার দরকার নেই। নীলার মেজাজটা একটু ঠান্ডা হয়েছে মনে হলো স্বরূপের, তাই বলে উঠল,
কি করব বলো? দেখি লোভ সামলাতে পারলাম না যে। স্বরূপের কথা বিকৃত করে নীলা বলল, হ্যাঁ, এত কষ্ট করে তো রাঁধবো, তারপর শুনতে হবে মায়ের মতো হয়নি। এই কথার পর সকলেই হাহা করে হেসে উঠল। সকালের মেজাজের মেঘটা যেন একটু লঘু হয়েছে। সবই আমার কপাল, বুঝলে? যেমন তোমরা তেমনি আমার কাজের মেয়ে। সে যে একটু বাড়তি কাজ করবে তা তিনি করবেন না। অন্য বাড়ির কাজের মেয়েরা একটু আধটু মাছ টাছ ধুয়ে বেছে দেয়, কিন্তু আমাদের মহারানীর ওসবের বালাই নেই। উনি মহারানী ওই ঘরের কাজটুকু ছাড়া কোটোটি কেটে উপকার করবেন না। সকাল থেকে চলাই আবেগ ও প্রেম মিশ্রিত ঝগড়া একটু থামে নীলা রান্নাঘরের জানলা সোজাসুজি মালতী বৌদির কথায়। মালতী বৌদি জানলা দিয়ে মুখ বাড়িয়ে জানতে চায়, কি হয়েছে নীলা? ঠাকুরপো আজ আবার কি করলো? মালতী বৌদির কথা শুনে নীলা বলে উঠল, আর বলো না দিদি, তোমার ঠাকুরপোর কবে আক্কেল হবে কে জানে। জানো তো আমার স্কুলের কাজের কেমন চাপ, একদিকে খাতা দেখা, গাড় দেওয়া, আমি হিমশিম খাচ্ছি। কোনো রকমে একটা ডাল ভাত একটা তরকারি করে খেয়ে দিয়ে স্কুলে যাব সে ব্যবস্থা করছি, আর উনি মায়ের হাতে লাউ চিংড়ির কথা মনে পড়ে যাওয়ায় বাজার থেকে কচু চিংড়ি আর লাউ এনে হাজির করেছেন। এখন মাছ বাজবো না লাউ কাটবো না রান্না করব, কখন কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। কি করে সব সামনে যে টাইমে স্কুলে যাব ভেবে পাচ্ছি না। মাছটা ফ্রিজেও রাখতে পারবো না, কারণ আমি ফ্রিজ আমিষ করিনি। আবার সন্ধে এসে বাজবো তাও হবে না, নষ্ট হয়ে যাবে। সোনুর মাকে বললাম, একটু বেছে দাও মাসি। তো উনি মহারানী বললেন উনি ওসব পারবেন না, আরও দুটো বাড়িতে কাজ করে মিটিংয়ে যাবেন উনি। কাউকে কিছু বলার নেই, বুঝলে দিদি? কি করব বুঝতে পারছি না। নীলার কথাগুলো শুনে মালতী বৌদি বলল, আমাকে দাও, আমি লাউ কেটে দিচ্ছি। ও তাড়াতাড়ি করে চিংড়িগুলো বেছে দিচ্ছি। মালতী বৌদির কথা শুনে যেন ধরে প্রাণ পায় নীলা। বলে, তুমি বেছে দেবে দিদি? তাহলে তো খুব সুবিধে হয়। কথা মতো মালতী বৌদি লাউ কেটেও চিংড়ি মাছগুলো বেছে পাঠিয়ে দেয় নীলাকে। নীলাও হাসি মুখে লাউ চিংড়ি রান্না করে স্বরূপের উদ্দেশ্যে বলে, খেয়ে দেখো মায়ের মতো হয়েছে কি না। আমার মা সোহাগী। আজ অনেকদিন পর মালতী বৌদির বাড়িতেও মাছ হলো। কারখানায় স্বামীর কাজ চলে যাওয়ার পর থেকে ভাত জোটানো দায় হয়ে গেছে, সেখানে আবার মাছ। মাঝে মাঝেই নীলা সবজি কেটে দেওয়ার অছিলায়, সবজির ফেলে দেওয়া অংশে বা মাছ বেছে দেওয়ার অছিলায় মাছের কানকো পাখনা দিয়ে কোনো রকমের স্বাদ মেটাতে হয়। আজও চিংড়ি মাছের খোলা দাঁড়া দিয়ে মাছ খাওয়ার স্বাদ মেটালো মালতী বৌদি, কারণ তার স্বামীও যে লাউ চিংড়ি খেতে ভালোবাসে।